ততক্ষণে আসিফের ফোন বেজে উঠল। আসিফ ফোন রিসিভ করলো না। হয়তো ভেবেছে এক হাতে ফোন রিসিভ করলে আমি ছুটে যাব। সে তার মাকে বলল, মা দরজা খুলে দাও, ও এসে গেছে। তার মা গিয়ে দরজা খুলে দিতেই একটা অল্প বয়সী ছেলে কেবিনে ঢুকলো। বয়স 12 বেশি হবে না। আমি অবাক হচ্ছি। একটা প্রাইভেট হসপিটাল, বেশ নামি দামি। এদের সিকিউরিটি ব্যবস্থা এত খারাপ কেন? নাকি আসিফের আগে থেকে এসব প্ল্যান করা? হসপিটাল কর্তৃপক্ষ কি তার পরিচিত? হলেও হতে পারে। শুনেছি তার বোন জামাই বেশ প্রভাবশালী লোক, নানান জায়গায় তার হাত আছে। আমি মনে মনে বলছি, একটু বাহাদুরি কর শুধু। তোদের যদি জেল না কাটাই তবে আমার নাম আহসান না। এরই মধ্যে হুট করে আমায় ছেড়ে দিল আসিফ। তারপর মাত্র আসা ছেলেটির থেকে ছোট্ট একটা বক্স নিল, নিয়ে এটা আমায় দেখিয়ে বলল, এর ভিতর আপনার বোনের ইজ্জত আবরু লুকিয়ে রেখেছে। ভাবছেন বক্সের ভিতর কিভাবে এটা রাখলাম, তাই না? এইটুকু বলে আসিফ হাসলো। হেসে বলল, এর ভিতর একটা মেমোরি কার্ড আছে। এই মেমোরিতে কি আছে জানেন? নিতুর দিকে তাকালো, বলল, তুমি জানো নাকি? আমি ওর দিকে তাকালাম, চোখ বড় বড় করে। ইচ্ছে করছে ওকে এখানে জ্যান্ত পুঁতে ফেলি। আসিফ বলল, এই মেমোরিতে ভিডিও আছে, অনেক ভিডিও, সব আপনার বোনের নিতুর স্ক্যান্ডেল আর কি। বুঝেন না এই ব্যাপারটা? আমি ওর কাছে গিয়ে ওর গালে একটা প্রচণ্ড রকম থাপ্পড় বসিয়ে দিলাম। ওর কাছ থেকে এটা এক টানে নিয়ে নিলাম কেড়ে। তারপর ওর মুখের দিকে একদলা থুথু ছিটিয়ে দিয়ে বললাম, তুই তো একটা জানোয়ার। অবশ্য জানোয়ার বললেও জানোয়ারকে ছোট করা হবে। তুই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। আসিফ হাসলো, বলল, আপনি মেমোরি কেড়ে নিয়ে খুব গর্ব করছেন, তাই না? আপনি ভাবছেন আমি এখন সিকিউর, আপনার বোন সিকিউর। কোনো সমস্যা নাই, ভাবতে থাকুন এরকম। কিন্তু আমি লোকটা মোটেও সুবিধার না ভাইয়া। আমি আসলেই খারাপ লোক। খারাপ লোকদের পরিকল্পনা ভয়াবহ রকমের খারাপ হয়। আমি এই ভিডিওগুলো আমার ড্রাইভেও রেখেছি। মেমোরি কার্ড নিয়ে যান আপনি। আপনারে দিয়ে দিলাম, সাদগা দিলাম। এটা নিয়ে গিয়ে বাসায় ভাবির সাথে বইসা বইসা দেখেন। ইচ্ছা করলে পাড়া প্রতিবেশীরাও ডাইকা দেখাইতে পারেন। আসিফ হাসলো আবার, বিকৃত হাসি। সঙ্গে সঙ্গে আমি ওর কলার চেপে ধরলাম। ওর খালু আমাকে পিছন থেকে ধরে টানছে, ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। আমাকে ছাড়াতে না পেরে নিচ থেকে শক্ত একটা কি হাতে নিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি তবুও ছাড়লাম না আসিফকে, ওর গলা চেপে ধরলাম। আসিফ তখনও হাসছে। হাসতে হাসতে বলছে, ছেড়ে দেন আমায়, না ছাড়লে আমি ভিডিওগুলো আপলোড করে দেব। সারা দেশের মানুষ দেখবে। ভাই বোন কেউই মানুষকে মুখ দেখাতে পারবেন না তখন। ততক্ষণে দরজায় ধরাম ধরাম করে লাথির শব্দ হতে লাগলো। বাইরে চিৎকার চেঁচামেচি শোনা গেল। কারা যেন চেঁচিয়ে বলছে, দরজা খোল, দরজা খোল বলছি, নয়তো জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। নিতু দুর্বল শরীর নিয়েই আসিফের বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে নামলো। তারপর যত দ্রুত সম্ভব দরজার কাছে গেল। তার পেছন পেছন আসিফের বোনও গেল। আসিফের বোন গিয়ে নিতুকে আটকে ফেললো, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আসিফের মাই গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখা গেল একদল ইউনিফর্ম পরা পুলিশ। তাদের সঙ্গে আমার পরিচিত ছোট ভাই এসআই সোহান। সবার পিছনে নিতুকে যে চিকিৎসক চিকিৎসা করেছেন তিনি। এসআই সোহানের আদেশে আসিফদের 4 জনকে অ্যারেস্ট করলো পুলিশ। সোহান যাবার সময় বলে গেল, ডাক্তার সাহেবকে ধন্যবাদ দিন ভাই, ইনি আমায় খবর দিয়েছিলেন। কিভাবে যেন সব টের পেয়েছিলেন তিনি। বলে ওদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছিল সোহান। আসিফের মা হঠাৎ করে বলল, একটা কথা বলার শুধু সুযোগ দেন, একটা কথা শুধু বলবো। পুলিশের একজন ধমক দিল, বলল, চুপ, একদম চুপ, চুপচাপ হাঁটেন। সোহান বলল, ধমক দিও না, কি বলতে চাই বলুক, সুযোগ দাও। আসিফের মা সুযোগ পেয়ে নিতু এবং আমার সামনে এলো। এসে চোখ মুছতে মুছতে বলল, আমিও খারাপ মা, অনেক খারাপ লোক, কিন্তু এতটাও খারাপ না যে আমার ছেলের এইসব কিছু সহ্য করব। আমি জানতাম না আমার ছেলে এইরকম নোংরা কাজ করছে। জানলে আমি নিজেই পুলিশের কাছে খবর দিতাম। নিতু হাসলো, হেসে বলল, নিজের মেয়ের জামাইকে বাঁচাতেই তো কত নাটক করলেন ছেলে মেয়েকে নিয়ে, এখন আসছেন নিজের শুদ্ধতা দেখাতে। যান যান, জেলের ভাত খেয়ে দেখুন কেমন মজা লাগে। সোহান চলে গেল ওদের নিয়ে। ডাক্তার বললেন, সরি,
আমাদের এক নার্সের বাবা মারা গিয়েছেন হঠাৎ করে। কিছুক্ষণ আগে খবর এসেছে বাবা এবং আঙ্কেল ওখানে চলে গিয়েছেন। আসলে এই হসপিটাল আমাদেরই মালিকানাধীন। আমার বাবা এবং বাবার বন্ধুর শেয়ারে করা। বাবা থাকলে হয়তোবা সঙ্গে সঙ্গে তিনি অ্যাকশন নিতেন। আমি একটু দেরি করেছি। দেরি করার কারণ হলো ওদের প্ল্যান আমি আগেই শুনেছি। এদিকে আসতেছিলাম আমি রোগীকে দেখে যাওয়ার জন্য। হঠাৎ দেখলাম আপনার বোন জামাই কেবিন থেকে বিধ্বস্ত চেহারা নিয়ে বের হয়ে এলো। তারপর দেখলাম চুপি চুপি পরামর্শ করছে ওর বোন এবং খালুর সঙ্গে। বলল তার কাছে কি যেন আছে, এটা বাসা থেকে আনিয়ে হুমকি দামকি দিবে, প্রয়োজনে ছড়িয়ে দিবে। দেখলাম ফোনও করলো কার কাছে যেন, বলল দ্রুত এটা নিয়ে আসার জন্য। তখনই আসলে আমি আন্দাজ করে ফেলি যে এখানে খারাপ কিছু হতে যাচ্ছে। পুলিশকে আমি আগেই ফোন দিয়ে রাখি, বলি এখানে একটা ঝামেলা হতে পারে। এর খানিক পরেই দেখি ওরা সবাই রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। বাইরে থেকে প্রথম প্রথম কিছু চিৎকার চেঁচামেচিও শোনা যায়। এরপর হঠাৎ নীরব, কোনো সারা শব্দ নাই। তখন আমি বুঝতে পারি অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আবার ফোন করি পুলিশে, দ্রুত আসতে বলি। ওরা রেসপন্স করে, সময় মতো এসে পড়ে ওরা। আমি ডাক্তারকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই। ডাক্তার অনুতপ্ত হন, বলেন এটা আমার দায়িত্ব ছিল। আমি শুধুমাত্র দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছুই করিনি। এর মধ্যে দেখা গেল নিতুর শরীর কিছুটা অবনতির দিকে গেছে। ওর উপরে এতক্ষণ অনেকটাই ধকল গেছে। ডাক্তার তাকে দেখলেন, কি যেন ওষুধ খেতে দিলেন। নিতুকে দেখে তিনি আমাকে দেখলেন। মাথার চামড়া খানিকটা কেটে গেছে আমার, ব্যথা হচ্ছিল চিনচিনে, রক্ত বেরিয়েছে খানিক। তিনি ডেটল দিয়ে আমার ক্ষত মুছে দিলেন। যখন ডাক্তার চলে যাবেন তখন আমি জিজ্ঞেস করলাম কোন নার্সের বাবা মারা গেছে। আমার কেন জানি সন্দেহ হলো। সকালের পর আর ওই মেয়েটিকে দেখিনি, চোখের সামনে পড়েনি মেয়েটি। আমি ভাবলাম ওর বাবার তো আবার কিছু হয়নি। ডাক্তার বললেন আপনার বোনের ট্রিটমেন্টের দায়িত্বে ওই নার্স ছিল, ওর নাম তুলি। ওর বাবাই মারা গেছে। তেমন কোনো অসুখ ছিল না ওর বাবার। হুট করে খবর এলো বাবার আঙ্কেল ওকে নিয়ে গেছেন ওদের বাড়িতে। শুনে এত খারাপ লাগলো আমার। তুলি খুব ভালো মেয়ে, আমাদের নানাভাবে সাহায্য করেছে। ভালো মানুষের কষ্টের কথা শুনলে খারাপ লাগে। নিতুর খুব মন খারাপ হলো দেখলাম। মন খারাপ আমারও হয়েছে। অফিস থেকে আমার কলিগ রায়হান হঠাৎ ফোন করেছে। ফোন করে বলল কি মিয়া, অফিসে আসলে না যে? আমি বোনের অসুখের কথা বললাম বিপদে আছি। সে বলল কবে ফিরবা তাইলে? আজকে ফিরবা নাকি? আমি বললাম জানি না। রায়হান মনে হয় বিরক্ত হলো, সে কুট করে ফোন কেটে দিল ওপাশ থেকে। বিকেলবেলা দেখলাম নিতুকে একটু সুস্থ দেখাচ্ছে। আমি বললাম কেমন লাগছে এখন নিতু? নিতু মৃদু হাসলো, বলল খুব ভালো লাগছে। এখানে আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না। শরীর ছটফট করছে, ইচ্ছে করছে বাইরে গিয়ে হাওয়া খেতে, ইচ্ছে করছে নদী দেখতে, নদীর পাড়ে বসে ঢেউয়ের শব্দ শুনতে, পাখির কিচিরমিচির শুনতে, খালি পায়ে ঘাসের উপর হাঁটতে। আমি হাসলাম, বললাম এখন মনে হচ্ছে না মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি? সে বলল আমি ভুল করেছিলাম, আল্লাহ আমায় ভুল শুধরাবার সুযোগ করে দিয়েছেন। আমি ওর কাছে গেলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, মনে মনে বললাম তোর জীবন আলোকিত হোক বোন। তারপর বেরিয়ে এলাম কেবিন থেকে। বারান্দায় পায়চারি করছি। এখানে কেমন বন্দি বন্দি লাগছে নিজেকে। একটা হসপিটাল কখনোই মনোরম জায়গা হতে পারে না। এখানে এলে সুস্থ মানুষটিও কেমন যেন রোগী বনে যায়। ভাবলাম জয়াকে একবার কল করি, জিজির জন্য খারাপ লাগছে, একটু কথা বলে মন হালকা হবে, ভালো লাগবে। জয়াকে ফোন দিলাম, ফোন বিজি। খানিক পর দিলাম, তখনও। মেজাজ তিরিক্ষি হয়ে গেল আমার। ব্লক করে দিয়েছে নাকি আমায়? আমার অপরাধটা কি আমি তা বুঝতে পারলাম না। আমার মন অস্থির হয়ে উঠেছে কেমন। মন প্রবলভাবে চাইছে আমি যেন বাসায় ফিরে যাই। কিছুই ভালো লাগছে না আমার। কিন্তু নিতু এখানে একা, আর কেউ নাই এখানে আমাদের। ওকে একা রেখে কিভাবে যাব? আমি ডাক্তারের সঙ্গে আবার দেখা করলাম, বললাম আমার চাকরির বিষয়ে। প্রাইভেট চাকরি, অফিস কামাই করলে সমস্যা, সামনে ঈদ, এর চেয়ে বড় কথা বাসায় ওয়াইফ একা, আরও কয়েকটা সমস্যা দেখালাম। তিনি সব শুনে বললেন কমপক্ষে 3 দিন নিতুকে এখানে থাকতে হবে। এই 3 দিনের কথা শুনে আমার মনে হলো 3 বছরের কথা বলেছেন ডাক্তার। এরপর থেকে প্রতিটি সেকেন্ড আমার কাছে ঘন্টা হয়ে উঠল। আমি অফিসে ফোন করেছি, ছুটি তো নিতে হবে। বসের কাছে রিকোয়েস্ট করেছি 3 দিনের ছুটির জন্য। বোনের অসুখের কথা বলেছি, তিনি শুনে কোমল হলেন না। রাশভারী গলায় বললেন কদিন পর ঈদ,
এখানে কাজের এত চাপ, এই সময় আপনার বিপদ তৈরি হয়ে গেল। বুঝি না আপনাদের কেন এই সময় বিপদ এসে হাজির হয় শুধু। আচ্ছা থাকুন। ফোন কেটে দেওয়ার খানিক পর রায়হান আবার কল করেছে। রিসিভ করলে ও বলল, ছুটি নিয়েছেন নাকি ভাই? আমি বললাম হুম। সে বলল, 3 দিনের ছুটি নিয়েছেন শুনলাম, তো 3 দিন পর বাসায় ফিরবেন নাকি আজকালের ভিতর ফিরবেন? আমি ফিরবো কবে এসবের প্রতি ওর বাড়তি আগ্রহ শুনে আমার মোটেও ভালো লাগলো না। আমি বিরক্তর গলায় বললাম, আমি বিজি আছি, এখন রাখি, জানি না কবে ফিরবো। রায়হান আহত গলায় বলল, ও, নিতুকে নিয়ে হসপিটালে 3 দিন থাকার কথা ছিল, কিন্তু 3 দিন আর থাকা হলো না। 2 দিন থাকার পরেই আমি অস্থির হয়ে পড়লাম। আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বললাম আর থাকা সম্ভব হচ্ছে না ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি, আপনাকে আমি সব বলে বোঝাতে পারবো না। তাছাড়া আমার চাকরিটাও আমি হারাতে যাচ্ছি, এই চাকরি চলে গেলে না খেয়ে থাকতে হবে আমার আর আমার ফ্যামিলির। ডাক্তার সাহেবের সঙ্গে মিথ্যা করে বললাম। সত্যি বলতে আমার মন অস্থির হয়ে উঠেছে। জয়ার প্রতি এক ধরনের সন্দেহ আমার বেড়েই চলছে শুধু। তাছাড়া রায়হানের অতি আগ্রহতেও আমার কেন জানি খটকা লাগছে। খটকা লাগার যথেষ্ট কারণ আছে। রায়হানের সঙ্গে জয়ার পরিচয় আছে। রায়হান বয়সে আমার ছোট হলেও তার সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের। মাসে 1-2 বার ছুটির দিনে সে আমাদের বাসায় বেড়াতে আসতো। নিতুর সঙ্গে তখন তার খুব গল্প জমতো। তাদের দুজনের উদ্দেশ্য একই, অনেক টাকা পয়সার মালিক হওয়া, দামি গাড়িতে চড়া এসব। রায়হান বলতো আর একটু বড় পদে গেলেই ঘুষ টুস খাওয়া ধরবে সে, যেভাবে ইচ্ছা সেভাবে টাকা কামাবে, অনেক টাকার মালিক হতে হবে তাকে। সে নাকি এই জন্যই বিয়ে করেনি, বিয়ে করলে বউয়ের ভালোভাবে ভরণ পোষণ করতে পারবে না, তার বউকে সে রাজরানী করে রাখবে, এই জন্য তার আগে রাজা হতে হবে, রাজা হয়ে সে ঘরে রানী আনবে। আগে এসব নিয়ে মাথা ঘামাইনি আমি। রায়হান এসব কেন বলছিল তা অত করে ভাবিওনি, কিন্তু এখন মাথা থেকে এই বিষয়গুলো কিছুতেই সরাতে পারছি না। আমার খুব অশান্তি লাগছিল। আমার বারবার কেবল মনে হচ্ছিল জয় আমায় ঠকাচ্ছে। তাছাড়া জয়ার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়ে আমি জানি, আমাকে দিয়ে কোনোদিন তার এই উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, তা জেনেই হয়তো রায়হানের হাত ধরতে চাইছে সে। আমি তাকে কোনোদিন আশা দেইনি। আমি তাকে সবসময় বলেছি, আল্লাহ যা রিজিকে রেখেছেন ততটুকুই শুধু ভোগ করতে পারবো আমরা। আমি চেষ্টা করছি, পরিশ্রম করছি, সৎভাবে যা উপার্জন করতে পারি তা নিয়ে সুখী থাকতে হবে। জয়ার হয়তো এতটুকুতে সন্তুষ্টি ছিল না। জয়া আমার উপর খুশি থাকতে পারেনি। জয়া হয়তো বিশ্বাস করে বসেছে রায়হানই তার উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে, আমি না। এইসব কিছু ভেবেই আমি তাড়াহুড়ো করলাম বাসায় চলে যাওয়ার জন্য। আমার একটা মেয়ে আছে, ফুটফুটে আর লক্ষ্মী একটা মেয়ে, কি মিষ্টি করে যে কথা বলে আমার ঝিঝি। আমি চাই না ঝিঝির জীবনে আঁধার নেমে আসুক। সময় থাকতেই আমি বাসায় ফিরতে চাই। ডাক্তার সাহেব শুনে বললেন, আপনার বোন এখন আলহামদুলিল্লাহ সুস্থই অনেকটা। কিডনিতে যে ইফেক্ট পড়েছে তা সামান্যই, টেনশনে কিছু নাই। তাছাড়া আপনারও যেহেতু সমস্যা, তবে তো যেতেই হবে। বাসায় নিয়ে গেলেও তাকে রেস্টে থাকতে হবে কদিন। আমি বললাম থাকবে, পুরোপুরি রেস্টে থাকবে। ডাক্তার এবার অন্য প্রসঙ্গে কথা বললেন। জিজ্ঞেস করলেন, শুনলাম বোনের ডিভোর্স নেবেন, তাই করতে যাচ্ছেন কি? আমি বললাম অবশ্যই নিব, আপনি তো সবই জানেন কি কি হয়েছে এখানে। ডাক্তার বললেন, নিয়ে নিন, ওরা মানুষ নয় বুঝলেন। তাছাড়া ওদের বিরুদ্ধে মামলাটা লড়ুন, এদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। তারপর ডাক্তার আমার ঠিকানা রাখলেন, ফোন নাম্বার রাখলেন, গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন আমাদের। বললেন তিনি হঠাৎ একদিন আমাদের বাসায় আসবেন, কবে কখন আসবেন কিছু বললেন না। আমার ভালো লাগলো বিষয়টা। এই লোকের অহংকার বলতে কিছুই নাই, এরকম লোকের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। বাসায় ফিরে আমি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালাম। জয়া বাসায় নাই, বাসার সামনে তালা ঝুলিয়ে রাখা। রাগে আমার শরীর জ্বলে উঠল। জয়াকে আমি ফোন করলাম, ফোন বন্ধ। নিতু বলল, ভাবি কোথায় গিয়েছে রে ভাইয়া, তালা কেন দরজায়? আমি বললাম, দেখি জিজুর নানুর কাছে ফোন করে, হয়তো ওখানে গিয়েছে। জয়ার মাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম আমি, জিজ্ঞেস করলাম, জয়া কি আপনাদের বাসায় গিয়েছে মা? মা বললেন, না তো, তার কি আসার কথা নাকি আমাদের বাসায়? আমি বললাম, না মা, আমি হসপিটাল থেকে নিতুকে নিয়ে বাসায় ফিরেছি মাত্র। ফিরে দেখি দরজায় তালা ঝুলছে। ভাবলাম আপনাদের ওখানে চলে গেল কিনা। হসপিটালে কেন গিয়েছিলে? আমার শাশুড়ি চমকে উঠলেন শুনে, যেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি বললাম, আপনি কিছু জানেন না মা? তিনি বললেন, কিছুই জানেন না। আমি বললাম, জয়া আপনার সঙ্গে কিছু বলেনি? মা বললেন, না তো বাবা, কার কি হয়েছে বলো তো?
নিতুর বিষয়ে আমি বললাম সংক্ষেপে। আমার শাশুড়ি শুনে দুঃখ প্রকাশ করলেন। আমি শাশুড়ির সঙ্গে আর কথা লম্বা করলাম না। যা বোঝার তা আমি বুঝে গেছি। এখন আমাকে খুব দ্রুত অফিসে যেতে হবে। অফিসে গিয়ে যদি দেখি রায়হান নাই, তবেই আমি নিশ্চিত হব জয়া ওর সাথে আছে। দরজায় যে তালা ঝুলছে, আমার কাছে এই তালার চাবি নাই। চাবি বাসায় ছিল, সাথে করে নেওয়ার প্রয়োজন বোধ করিনি। সামনে তাকিয়ে দেখি শক্ত একটা লোহার দণ্ড পড়ে আছে। তা তুলে এনে আঘাত করে তালা ভাঙলাম। তারপর নিতুকে বাসায় রেখে বললাম, তুই থাক, আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, খুব ইমার্জেন্সি। নিতু বলল, কোথায় যাবে ভাইয়া, কোনো সমস্যা? আমি বললাম, টেনশন করিস না, দেরি করব না আমি, তুই থাক একটু বাসায়, আমি যাব আর আসবো। নিতু ভয় পাচ্ছে, ভাবছে আবার কোনো বিপদ হলো কিনা। আমি খুব দ্রুত বেরিয়ে পড়লাম বাসা থেকে। রিক্সা না নিয়ে আমার পরিচিত এক বড় ভাইয়ের মোটর বাইকটা চেয়ে নিলাম। তারপর যতটা তাড়াহুড়ো করে সম্ভব ঠিক ততটা তাড়াহুড়ো করেই অফিসে গিয়ে পৌঁছালাম। অফিসে পৌঁছে আমি অবাক হলাম, রায়হান আছে, অফিসে বসে কাজ করছে, ফাইল ঘাটাঘাটি করছে। আমাকে দেখে সে হাসলো, বলল, আপনি না 3 দিনের ছুটি নিলেন ভাই? আমি এই কথার উত্তর দিলাম না। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, বললাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সে বলল, অফিসে ছিলাম। কেন বলুন তো? আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর শক্ত গলায় বললাম, সত্যিটা বলো রায়হান, তুমি কোথায় ছিলে বলো। আমি জানি এতক্ষণ তুমি বাইরে অন্য একজনের সঙ্গে ছিলে। আমার কাছে মিথ্যা বললে লাভ হবে না, বাঁচাতে পারবে না নিজেকে, ধরা পড়ে গেছো তুমি। খুব রাগান্বিত হয়ে কথাগুলো বললাম। রায়হান চুপসে গেল একেবারে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কী সব বলছেন আহসান ভাই? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আপনাকে তো আমি বলেছি যে আমি সকাল থেকে এখানে, কোথাও যাইনি। আর আপনি এসব কি বলছেন? কিসের ধরা পড়ে গেছে আমি আপনার কাছে? কার সঙ্গে ছিলাম আমি? আমাদের আরও কজন কলিগ এগিয়ে এলো, বলল, কি সমস্যা, কি হয়েছে? রায়হান বলল সব খুলে। ওরা বলল, আপনি ভুল বুঝছেন আহসান ভাই, সে এখানেই ছিল, কোথাও যায়নি। আমার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এবার আমি পাগল হয়ে যাব। আমার সঙ্গে এসব কি হচ্ছে? রায়হান যদি এখানেই থাকে তবে জয়া এখন কোথায়? রায়হানকে কি তবে আমি শুধু শুধু অকারণে দোষারোপ করেছি? রায়হানের সঙ্গে কি তবে জয়ার কোনো সম্পর্ক নাই? তবে সম্পর্কটা কার সাথে? এর মধ্যে নিতু ফোন করলো বাসা থেকে। সে বলল, ভাবি এসেছে, ফার্মেসিতে গিয়েছিল, ঝিঝির জ্বর, ওষুধ আনতে নাকি গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে বাসার দিকে ফিরলাম। বাসায় ফিরে দেখি জিজি ঘুমোচ্ছে, বাচ্চাটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। আমি ওর কপালে হাত দিলাম, শরীরে কিছুটা তাপ আছে মনে হলো। আমি বললাম, ফার্মেসিতে গিয়েছিলে, তবে ফোন অফ কেন? আমি কতগুলো ফোন দিয়েছি জানো? জয়া আমার কথার সরাসরি কোনো উত্তর দিল না। সে নিতুর কাছে বলল, তার সঙ্গে যেন আমি আর কথা না বলি, সেও আমার সঙ্গে আর কথা বলবে না। সেদিন আমি যেভাবে তাকে অপমান করেছি, তার সম্পর্কে যে পরিমাণ অপবাদ দিয়েছি, এরপর আর কথা বলার ইচ্ছা নেই তার আমার সঙ্গে। আমার মেজাজ এমনিতে গরম হয়ে আছে। তার গায়ে যে কাপড় চোপড় সাজসজ্জা তা দেখে মোটেও মনে হচ্ছে না সে এভাবে ফার্মেসিতে গিয়েছিল। যদিও সে ওষুধ নিয়ে এসেছে সাথে করে, এই সিরাপ এনেছে, আরও কী কী যেন এনেছে, কিন্তু অসুস্থ মেয়েকে নিয়ে তার তো চিন্তায় অস্থির হয়ে পড়ার কথা। ফার্মেসিতে এভাবে সাজগোজ করে যাবে কেন? আমি জানি ওকে কিভাবে আটকাতে হবে। কোন কথা বলার পর তার আর কোনো কথা বলার থাকবে না তা আমি জানি। আমি ওকে জিজ্ঞেস করলাম, জয়া, তুমি কি জিজির নানুর কাছে বলনি নিতুর দুর্ঘটনার বিষয়ে? জয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। তার চেহারায় কেমন ভয়ের ছাপ দেখা গেল। আমি আবার জিজ্ঞেস করলাম, বললাম, তুমি যে বলনি তা আমি জানি, তবে সেদিন কার কাছে বলেছিলে আমি রাতে ফিরবো না? জয়া অনেকক্ষণ ধরে চুপ করে রইল। তারপর বলল, আমি একটা বিরাট সমস্যার মধ্যে আছি আহসান। আমি জানি তুমি আমাকে খারাপ ভাবছো, কিন্তু আমি এরকম না। তুমি ভাবছো আমি তোমাকে ঠকাচ্ছি। আমি কারোর সঙ্গে কথা বলছি, মিশছি, সম্পর্কে জড়িয়ে পড়েছি। সত্যি বলতে এসবের কিছুই করছি না আমি। আমি এরকম মেয়েই না আহসান। সত্যিটা হলো, আমি তোমাকে ঠকাচ্ছি না। তুমি ভুল বুঝছো আমায়। আমার শরীর রাগে জ্বলছে, ইচ্ছে করছে ওর গাল ঘষে একটা থাপ্পড় দেই। যদিও থাপ্পড় দেওয়ার মতো হীন কাজ আমি কখনোই করব না। আমি বললাম, জয়া, ভূমিকা না করে মূল কথায় আসো। তুমি শুধু বলো কার কাছে বলেছিলে? জয়া বলল, এসব কথা আমি নিতুর সামনে বলতে পারবো না আহসান। নিতু আমাদের ছোট বোন, আড়ালে বলতে হবে। আমি হাসলাম। নিতুকে সে এখন ছোট বোন ভাবে? কিভাবে সম্ভব হলো? 2 দিন আগেও তো নিতু তার 2 চোখের বিষ ছিল। আমি বললাম, পাপ করছো আবার তা বলার জন্য আড়ালো খুঁজছো? জয়া বলল, আমি কোনো পাপ করিনি, করবও না। আহসান, আমার কথাগুলো শোনো।
শুনলে বুঝবে তুমি আমি কি বিপদের মধ্যে আছি। আমি বললাম আচ্ছা চলো, আড়ালে গিয়ে শুনি তোমার সমস্যার কথা। জয়াকে নিয়ে উঠোনে গেলাম। উঠোনের এক পাশে একটা কাঠের বেঞ্চি রাখা আছে, ওখানে গিয়ে বসলাম দুজন। জয়া বলল, আমি একটা বিপদে পড়েছি আহসান, বিরাট বিপদ। আমি বললাম কিসের বিপদ, কিভাবে বিপদে পড়লা তুমি? সে বলল, শোনার পর তুমি যদি বিশ্বাস না করো। আমি বললাম বিশ্বাসের মতো হলে বিশ্বাস করব, অবিশ্বাস হলে কখনোই বিশ্বাস করব না। জয়া আবার চুপ করে রইল অনেক সময় ধরে। তারপর আমি যখন বললাম শুরু করো, সে শুরু করলো। বলল, আমার এক ছেলেবেলার বন্ধু, একসঙ্গে একই স্কুলে পড়েছি আমরা, কলেজেও পড়েছি একসঙ্গে। কলেজ শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়েও, আর আমার বিয়ে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার বছরখানেক পর স্টুডেন্ট বিষয়ে কানাডা চলে যায় ও। ওখান থেকে আসার পর আমার বান্ধবীর কাছ থেকে আমার নাম্বার নিল সে। তারপর আমার সঙ্গে কথা বলল। সে আসতে চাইলো বাসায়, দেখা করতে চায় আমার সঙ্গে। আমি তখনই বললাম জিজির বাবা বাসায় নাই, সে আজ আসবে না, তাই তাকেও আসতে বারণ করলাম। কিন্তু সে আমার নিষেধ বারণ না শুনেই সেদিন রাতে সে হুট করে এসে উপস্থিত। আমি বললাম তারপর কি হলো বলো। জয়া বলল, তারপর আর কি? আমি বললাম এটা মোটেও ভালো করনি তুমি, আমি আমার মেয়েকে নিয়ে একা বাসায়। তোমার আশাটা খুবই খারাপ হয়েছে, দয়া করে তুমি এক্ষুনি চলে যাও। জিজির বাবা এটা শুনলে ভীষণ খারাপ হবে, সে আমায় ভুল বুঝবে। আমি বললাম আচ্ছা, ভুল বুঝেছিলাম আগে, তোমার থেকে এসব শোনার পর ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। সরি, আমি অনেক সন্দেহ করেছিলাম তোমায়। এখন বলো বিপদে কিভাবে পড়লে তুমি? জয়া বলল, ছেলেটা হুট করে বলে বসেছে সে নাকি আমায় ভালোবাসে, আগে থেকেই বাসতো, এখনও বাসে। সে জানতো না আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের কথা শুনে তার মাথা খারাপ হয়ে গেছে, সে এটা মানতে পারছে না, সে সুসাইড করার হুমকি দিচ্ছে আমায়। আমি বললাম খুব ভয়াবহ ব্যাপার তো। তো কী করলে ও সুসাইড করবে না বলো তো? জয়া চুপ হয়ে গেল আবার। আমি তাড়া দিলাম, বললাম বলো প্লিজ। জয়া বলল, ও আমায় বিয়ে করতে চায়। আমি হাসলাম, বললাম তুমি তো ম্যারিড, মেয়ে আছে একটা, এরপরও বিয়ে করতে চায়? জয়া বলল, সে যে কোনো মূল্যে আমায় চায়। আমি বললাম তুমি কি চাও তবে? তুমি বিয়ে করতে রাজি? জয়া রাগে অগ্নিশর্মা হয়ে উঠল, বলল, কি বললে তুমি? আমার মেয়ে রেখে, সংসার রেখে আমি ওকে বিয়ে করব? আমি বললাম করে ফেলো, মন্দ হবে না। কানাডা মজার একটা দেশ, ওখানে গিয়ে শান্তিতে বসবাস করবা, দামি দামি কাপড় চোপড় পরবা, ভালো খাবা, ভালো বরের সঙ্গে থাকবা। জয়া বলল, কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ তাই না? আমি বললাম কখনোই না। আচ্ছা ওই ছেলে এখন কোথায় আছে? জয়া বলল, একটু আগেও ফোন করেছিল, বলল সুসাইড করবে এক্ষুনি। আমি বললাম কেন এরকম করতে চাইছো? সে বলল আমার জন্য, আমি তাকে রিজেক্ট করেছি এই জন্য। তারপর আমি বললাম প্লিজ এসব করো না, একটা জীবনের অনেক মূল্য। সে বলল আধা ঘন্টার ভিতর সে তার প্রাণ নাশ করবে। সে ঠিকানা দিয়েছে, বলল একটা জায়গায় আছে সে এখন, একটা বড় ভবনের ছাদের উপর, বলল ওখান থেকে লাফ দিবে। আমি ওখানে গেলাম, গিয়ে দেখি ও এখানে নাই। ফোন করলাম, ফোন বন্ধ। এরপর ফিরে এলাম। আমি মুখ মলিন করে বললাম, ছেলেটা কি সুসাইড করে ফেলেছে তবে? হতে পারে, তোমায় যে ভবনের কথা বলল ওখানে না গিয়ে ভুলে তুমি অন্য ভবনের সামনে চলে গিয়েছিলে। জয়া বলল, জানি না তো, করে ফেললে করে ফেলুক, তাতে আমার কি? আমি বললাম আচ্ছা, যা হবার হবে, তুমি তো আর তাকে প্রশ্রয় দাওনি। এখন সে যদি নিজ থেকে নিজের প্রাণ নাশ করতে চায় তবে তোমার কি করার আছে এতে? তুমি ম্যারিড, বাবু আছে একটা, সব কিছু জানার পরে এসব যে ছেলে করে সে পাগল। পাগলের জন্য তুমি কি তোমার সংসার নষ্ট করবে নাকি? জয়ার চোখ চকচক করে উঠল আনন্দে। সে বলল, এসব করা প্রশ্নই আসে না। সি সি, আমি তো এরকম কিছু ভাবতেও পারি না। এরকম নোংরা কিছু করার চেয়ে মরে যাওয়া ভালো। আহসান, আমি ভেবেছিলাম তুমি আমায় ভুল বুঝবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম, তুমি একটুও ভুল বোঝনি। আল্লাহ আমায় উত্তম একজন স্বামী দিয়েছেন। বলে জয়া আমার হাত ধরল, আমার আরও কাছাকাছি ঘেঁষে বসলো, আমার কাঁধের উপর তার মাথা রাখলো, আমার মুখের উপর তার দ্বিগল চুল এসে নাগরদোলা খেলছে। ও আমার কাছে আসায় গন্ধটা আমি পেয়েছি, একটা দামি পারফিউমের গন্ধ। পারফিউম এটা জয়ার না, এই পারফিউম কে ব্যবহার করে তা আমি জানি। তবুও আমি চুপ করে রইলাম। নিজের ভিতরে জ্বলতে থাকা
ভয়ঙ্কর রাগকে খুব মার্জিতভাবে সামাল দিলাম। জয়া যে এতক্ষণ গল্পটা বলেছে তা মিথ্যা। মিথ্যা যে তা আমি শুরুতেই ধরে ফেলেছি। কিভাবে ধরে ফেলেছি এখন বলি। জয়া কোন স্কুলে পড়েছে তা আমি জানি। তার স্কুল ছিল গার্লস স্কুল, কলেজও গার্লস। সুতরাং ওর স্কুল কলেজ কোনো ছেলের পড়ার প্রশ্নই ওঠে না। তখনই আমি বুঝতে পারলাম জয়া মিথ্যে কথা বলছে। আবার আমি ভয়াবহ যন্ত্রণায় পড়ে গেলাম। কিছুতেই মিলাতে পারছিলাম না জয়া কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এবার আমি ওর গায়ের জামা থেকে বেরিয়ে আসা অথবা ওর গা থেকে বেরিয়ে আসা পারফিউমের গন্ধটা পেয়ে সবচেয়ে বেশি চমকে গেলাম। চমকাবার কারণ এই পারফিউম শুধুই ছেলেরা ব্যবহার করে এবং এটা এত দামি যে রায়হান এই পারফিউম কেনার দুঃসাহস পর্যন্ত করতে পারবে না। রায়হানকে তবে আমি এতদিন শুধু শুধু সন্দেহ করে এসেছি। এর নৈপথ্যে অন্যজন, এবং এই অন্যজন রায়হানের মতো সাধারণ চাকুরে কেউ নয়। আমি যাকে নতুন করে সন্দেহ করছি তবে কি সেই এই পাপিষ্ট? জয়ার সঙ্গে আমি সঙ্গত কারণে খুব মিষ্টি আচরণ করলাম, মিষ্টি করে কথা বললাম। ওকে কিছুই বুঝতে দিলাম না আমি। আমার সন্দেহ আমি আমার ভেতরে চেপে রাখলাম। উপরে উপরে এমন ভাব করলাম যেন আমি ওর প্রতি দরদে উতলে উঠেছি। রাতে শোবার পর জয়া ইচ্ছে করেই আমার কাছে এলো। আমি বললাম, জয়া, আমি ভীষণ ক্লান্ত। 3 দিন আমি এক ফোঁটা ঘুমাইনি। আজ আমি ঘুমাবো। জয়া বলল, তাহলে তোমার মাথা টিপে দেই। আমি মৃদু হেসে বললাম, দেও। অনেক সময় ধরে সে আমার মাথার চুলে হাত বুলিয়ে দিল। এক সময় আমি একেবারে চুপ হয়ে গেলাম, নাক ডাকলাম একটু শব্দ করে। তখনই আমি টের পেলাম জয়া খাট থেকে নিচে নেমে যাচ্ছে। ওর হাতে ফোন। সে কি এখন বারান্দায় গিয়ে কথা বলবে? আমি কোনো সাড়া শব্দ করলাম না, ঘুমের ভান করে শুয়ে রইলাম। জয়া বারান্দায় গেল, গিয়ে কথা বলতে শুরু করলো। আমিও পিছন পিছন গেলাম দরজা পর্যন্ত। দরজার আড়ালে দাঁড়িয়ে আমি শুনলাম জয়া বলছে, আমার হাজব্যান্ড আসলে একটা বোকারাম। ওর মতো মানুষ হয় না আসলে। ওর যদি শুধু আপনার মতো টাকা পয়সা থাকতো, ও যদি আমায় সুখে রাখতে পারতো, তবে কখনোই আমি এটা করতাম না। আরও কি কি যেন বলছে। এসব শুনতে আমার মোটেও ভালো লাগছে না। এখানে দাঁড়িয়ে থাকলে আমার মেজাজ বিগড়ে যাবে, হয়তো খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। তাই এখান থেকে খুব সাবধানে কেটে পড়লাম আমি। পরদিন সকালবেলা অফিস যাবার আর প্রয়োজন হলো না। শুক্রবার। আমি আর জিজি শুয়ে আছি। জয়া রান্না করছে। আমি ফোনের গ্যালারি দেখছি। আমার আর জয়ার ছবিগুলো দেখছি। কত সুন্দর একটা সংসার ছিল আমাদের। কিভাবে এরকম করতে পারলো জয়া? আমি জানি এই সংসার ভাঙতে আমার খুব কষ্ট হবে। ছবি দেখার সময় জিজিও আমার পাশে ছিল। একটা ছবিতে আমি, জয়া এবং আরও একজন পুরুষ। এই পুরুষ আমার জানা মতে শুধু একদিনই আমাদের বাসায় এসেছিল। সেদিন ছিল জিজির প্রথম জন্মবার্ষিকী। জিজি এই ছবি দেখার সঙ্গে সঙ্গে বলল, বাবা, এই দেখো মামা। এই মামা সেদিন আমার জন্য চকলেট এনেছিল। জয়া রান্নাঘরে ছিল। সে তড়িৎ গতিতে এগিয়ে এলো। তারপর বলল, কোন ছবিটা দেখি? আমি দেখালাম। জয়া ঠাস করে এক চর বসিয়ে দিল জিজির গালে। বলল, এইটুকু মেয়ে আর সে কিনা দিনরাত শুধু বানিয়ে বানিয়ে কথা বলে, মিথ্যে বলে। যাকে দেখে তাকে মামা ডেকে বসে। জিজি চর খেয়ে গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। আমি বললাম, ওকে শুধু শুধু মারলে কেন? জয়া বলল, তো কি করব? আদর করব? আমার পিতার বয়সী একজন মানুষ আর সে কিনা। জয়া কথা শেষ করলো না। আমি বললাম, বাচ্চারা এরকমই, ও কি আর অত কিছু বোঝে? জয়া রাগের গলায় বলল, উঠতে বসতে চর লাগালেই বুঝবে। তোমার অফিসের বস আমার বাসায় আসবে চকলেট নিয়ে, তাও তুমি বাসায় নাই এই রাত দুপুরে। খুব হাস্যকর কথা না এটা আহসান? এই কথা যদি আর কেউ শোনে তখন কি ভাববে? তুমি এটাকে খামখেয়ালি হিসেবে নিও না প্লিজ। হয়তো তুমি কিছু ভাবনি, ভাববেও না কখনো, কারণ তোমার মন পরিচ্ছন্ন। কিন্তু আর মানুষ কি তোমার মতো? তোমার মেয়ে তো সবার সামনে বলতে পারে। ওর মুখে কি আর কোনো কিছু আটকায়? মানুষের সামনে এরকম বলে বসলে মানুষ নির্ঘাত এটা বিশ্বাস করবে। তখন দেখবা এই কথা কিভাবে মুহূর্তে ছড়িয়ে পড়ে এর থেকে ওর কানে। তখন আমি তুমি কেউই আর মানুষকে মুখ দেখাতে পারবো বলো? মানুষের থেকে সম্মান বাঁচাবার জন্য মরা ছাড়া কোনো উপায় থাকবে না তখন দেখো। আমি বললাম, সিরিয়াস হবার কিছু নাই জয়া। আমার বস যে এখানে চকলেট নিয়ে আসবে না তা আমি জানি। ছোট্ট একটা বাচ্চার কথা নিয়ে এত চিন্তিত হচ্ছ কেন? যাও রান্না করো গিয়ে। আমার খিদে পেয়েছে খুব, খাবো। জয় আবার রান্নাঘরে গিয়েছে। আমি মিটিমিটি হাসছি। ভিতরে ভয়াবহ যন্ত্রণা আমার, তবু এভাবে হাসছি। হাসছি জয়ার কথা ভেবে। ও
ও কি আমায় অনেক বেশি বোকা ভাবে নাকি? আমি বোকা না। বোকা হলে শুরুতেই গোলেমোলে পাকিয়ে দিতাম, তাড়াহুড়ো করে এমন কিছু করে বসতাম যার পরিণাম খুবই ভয়াবহ হতো। আমি এমন কিছু করতে চাই না যেখানে আমার মেয়ের জীবন হুমকির মুখে পড়তে পারে। জয়াকে আমি চিনি, ওর জেদ আমি জানি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে ভয়াবহ রকমের ক্ষতিও করে বসতে পারে। কিন্তু ভালো কথা হলো ইদানিং তার অনেকটাই পরিবর্তন এসেছে। ঘরের সব কাজ মনোযোগ দিয়ে করছে, নিতুকে খুব যত্ন নিচ্ছে। নিতু একবার আমায় ডেকে বলল, ভাবি তো আসলে অনেক পরিবর্তন হয়েছে রে ভাইয়া, আগের মতো আর নেই সে। আমার এখানে থাকতে খুব ভালো লাগছে। আমি বললাম, ভালো হলেই তো ভালো। আমি চাই জয়া আমায় বোকাই ভাবতে থাকুক। কাউকে এভাবে বোকা ভাবলে যে নিজেকে বোকা বনে যেতে হয় তা সে কদিন পর অনুভব করুক। আমি তাকে অনুভব করাতে চাই। এর পরদিন অফিসে গেলাম। কেন জানি মনে হচ্ছে এই অফিস ছাড়ার সময় হয়ে এসেছে আমার। কিন্তু ভিতরে একটা ভয় কাজ করছে, চাকরি বাকরি আর কোথাও পাবো তো। অফিসে যাবার পর দেখলাম রায়হান চুপ করে আছে, আমার সঙ্গে কোনো কথাই বলছে না। কাজের এক ফাঁকে আমি তার পাশে গিয়ে বসলাম। তারপর অনুতপ্ত হয়ে বললাম, সরি রায়হান, একটা কারণে আমার মাথা খারাপ ছিল। আমি একটু সমস্যায় আছি বুঝলা, তোমার সঙ্গে বাজে বিহেভ করেছি, আমায় ক্ষমা করে দিও ভাই। রায়হান মৃদু হাসলো, হেসে বলল, আহসান ভাই, আমি একটা আধা বোকা মানুষ, বেশি কথা বলি, মনে যা আসে তাই বলে দেই, কিন্তু আমি কখনোই কারো খারাপ করব না। আপনার তো নাই। আমি ওর হাত ধরলাম, বললাম, আমি জানি ভাই। তখনই রায়হানের ফোন এলো। ফোন ভাইব্রেট করে রাখা, ডেস্ক কাঁপিয়ে তুলছে একেবারে ক্রিং ক্রিং করে। রায়হান কুট করে ফোন কেটে দিল, তারপর ফোন সাইলেন্ট করে ফেললো। এরপর যতক্ষণ বসে রইলাম ততক্ষণ দেখি রায়হান কেমন ছটফট করছে। আমি বুঝতে পারলাম ওর সমস্যা হচ্ছে। বেচারা বোধহয় নতুন প্রেমে পড়েছে। আগে প্রেম থাকলে আমি জানতাম, কারণ আমার কাছ থেকে সে কিছুই গোপন করতো না। এমনকি রাস্তা দিয়ে আসার সময় যদি কোনো মেয়েকে দেখে তার মন ধরতো, তাও সে এসে বলতো আমার কাছে অনায়াসে। হতে পারে এখন আর আগের মতো আমায় বিশ্বাস করতে পারছে না সে, বিশ্বাস করার কথাও না। ওর সঙ্গে আমি যেরকম ব্যবহার করেছি, এরপর হয়তো আর সে কখনোই আমার সঙ্গে আগের মতো স্বাভাবিক হতে পারবে না। অফিসে বসের সঙ্গে দেখা করলাম, নিজ থেকেই গেলাম। অন্য কোনো সময় একদিন অফিস কামাই হলে তিনি তার রুমে ডাকিয়ে নিতেন আমায়, নিয়ে ইচ্ছে মতো বকাঝকা করতেন। চাকরি ছেড়ে গিয়ে পান সুপারি ব্যবসা করার পরামর্শ দিতেন। বলতেন, এই জবটা হাইলি সেন্সিয়াল লোকদের জন্য, আপনার জন্য এরকম জব না আহসান সাহেব। আপনি এক কাজ করুন, রাস্তার এক পাশে বসে পান সুপারি ব্যবসা শুরু করুন। নিজের মতো করে ব্যবসা করবেন, ইচ্ছা করলে দোকান খুলবেন, ইচ্ছা না হলে খুলবেন না। ঘরে শুয়ে ঘুমাবেন, বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। মাত্র একদিন অফিস কামাই করলে যে লোক ডাকিয়ে নিয়ে এতগুলো কথা শোনায়, আর আজ 3 দিন ছুটি কাটাবার পর আলাদা করে একদিন অফিস কামাই করে আসার পরেও আমায় ডাকিয়ে নেয়নি তার রুমে। এটা খুবই মজার একটা বিষয় হয়ে গেল। তার দরজার কাছে গিয়ে বললাম, স্যার আসতে পারি? তিনি বললেন, আসুন। আমায় দেখে তার চেহারা মুহূর্তের ভিতর কেমন মলিন হয়ে গেছে। আমি গিয়ে তার ডেস্কের সামনে একটা চেয়ারে বসলাম। বসার পরেও তিনি কিছু বলছেন না, কেমন যেন অগোছালো হয়ে পড়েছেন। বললেন, কিছু বলবেন আহসান সাহেব? ইমার্জেন্সি কিছু হলে বলুন, নয়তো এখন আমাকে উঠতে হবে, একটু তাড়া আছে আমার। আমি বললাম, জি না স্যার, ইমার্জেন্সি কিছু না। আমি একদিন অফিস কামাই করেছি। বস বললেন, আপনি তো ছুটি নিয়েছিলেন, আমি তো ছুটি মঞ্জুর করেছি, এটা অ্যাবসেন্স হিসেবে কাউন্ট হবে না। আমি বললাম, স্যার ছুটি তো 3 দিনের ছিল মাত্র। বস চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, সমস্যা নাই, আপনার বোনের অসুখ, এটা আমাকে দেখতে হবে। আমি মানুষ, আমারও একটা কোমল মন আছে, দয়া মায়া আছে মনে। আমার বোনের এরকম হলে আমি কি অফিস এসে বসে থাকতাম? থাকতাম না। আচ্ছা আমি উঠবো এখন। আমি বেরিয়ে যেতে যেতে বললাম, স্যার আমার বোন এখন সুস্থ। এরপরে ইচ্ছে করে আমি অ্যাবসেন্ট করেছি। বস আমার কথা মনে হয় কানে তোলেননি। তিনি হেঁটে বেরিয়ে গেলেন, গাড়িতে উঠলেন, এবং এই মুহূর্তে তিনি নিশ্চয় বুঝে নিয়েছেন আমার সন্দেহের তীর তার দিকে পুরোপুরি ভাব তাক করেছি, এবং আমি যে তার সঙ্গে এতক্ষণ ব্যঙ্গ বিদ্রুপ করেছি তাও তিনি নিশ্চয় বুঝতে পেরেছেন। সবে কদরের রাত, আমি মসজিদ থেকে নামাজ পড়ে এসেছি। জয়া আর নিতু এখনও নামাজ পড়েনি। আমি আসার পর তারা অজু করলো, তারপর নামাজে বসলো। জিজি ঘুমিয়ে পড়েছে। আমি তার পাশে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মেয়েটা অসম্ভব রকমের সুন্দর, বড় বড় চোখ, ধনুকের মতো বক্র ভুরু,
চুলগুলো রেশমের মতো, হাত বুলিয়ে দিলে এত ভালো লাগে। জিজির ওপাশে জয়ার বালিশ, ওখানেই রোজ ঘুমায় জয়া। জয়ার বালিশের দিকে হঠাৎ চোখ পড়ল আমার। তাকে দেখি বালিশের নিচ থেকে ফোনের লাইট ভেসে আসছে। একবার ভাবলাম দেখব না, এই সময়ে ফোন একটা বিরাট প্রাইভেসি। ফোন স্ত্রীর হলেও তার অনুমতি ব্যতীত হাতে নেওয়া অপরাধ, অন্যায়। কিন্তু কদিন ধরে জয়া তার ফোন সব সময় মুঠোয় পুরে রাখে। আজ হয়তো কোনো কারণে ভুলে গেছে, অথবা নামাজ পড়ছে বলে বালিশের নিচের জায়গাটিকে সে অনেক বেশি নিরাপদ ভেবেছে, তাই এখানেই লুকিয়ে রেখে গেছে। অপরাধ জেনেও আমি তার ফোন হাতে নিলাম। তারপর দেখলাম একটা মেসেজে লিখেছে, আপনি যখন কল দিচ্ছিলেন তখন আপনার হাজবেন্ড আমার পাশে ছিল। এই মেসেজ যে নম্বর থেকে এসেছে, এই নম্বর আমার মুখস্থ। এই নম্বর আমার অফিসের কলিগ রায়হানের। এই মেসেজ দেখার পর ভাবলাম আরও মেসেজ থাকার কথা জয়ার ফোনের ইনবক্সে। খুঁজলাম, দেখি আরেকটা মেসেজ আছে। রায়হান লিখেছে, আপনি হলেন টাকার কুমির। আপনি বসকে একবার বললে বস আপনাকে কোটি টাকা দিতেও কার্পণ্য করবেন না। আমি তো মাত্র 5 লাখ চেয়েছি। এরকম একটা বিষয়ে 5 লাখ টাকা চাওয়া ছোটলোকই হয়ে যায়। কিন্তু আমি ছোটোখাটো মানুষ, আমার বেশি লোভ লালসা নাই। এইটুকুই দিলেই হবে। যদি দিতে আগ্রহী হন তবে 4 ঘন্টার ভিতর আমায় ফোন করে জানাবেন টাকাটা দিতে পারবেন কি না। দিতে পারলে ভালো, না পারলে আমি সব কিছুই প্রকাশ করে দেব। রায়হানের এই মেসেজ দেখে আমার মাথা ঘুরে গেল। আমি তৎক্ষণাৎ সেন্ড বক্সে দেখলাম কোনো মেসেজ আছে কিনা। দেখলাম একটা মেসেজ আছে, জয়া পাঠিয়েছে। লিখেছে, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। আপনি জানেনই তো আপনার ভাই আমায় টাকা পয়সা তেমন দেয় না, তার দেওয়ার ক্ষমতাও নাই। ক্ষমতা নাই বলেই আমি ক্ষমতাধর মানুষের পেছনে ছুটছি। আমি আপনাকে বড়জোর লাখখানেক টাকা মিলিয়ে দিতে পারবো। আমার কাছে এইটুকু সম্বলই আছে আপাতত। এসব দেখার পর মেজাজ বিগড়ে গেল আমার। কিন্তু রায়হান এভাবে টাকা চাচ্ছে কেন, কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এই একটা ব্যাপারে আমি পরিষ্কার হলাম যে এই ঘটনা ওরা 3 জন জড়িত, অর্থাৎ জয়া, আমার অফিসের বস এবং রায়হান। কিন্তু এখানে রায়হানের ভূমিকা কী এবং তা ঠিক কতটুকু তা এখনও স্পষ্ট না। তবে এরপর আমার ভূমিকা কী এবং কিভাবে তা পালন করব আমি তা মনে মনে ঠিক করে ফেললাম। ঈদের ছুটি হয়ে গেছে, রায়হান বাসায় আছে। সে বাসায় একাই থাকে। বাবা মা শৈশবেই গত হয়েছেন। সুতরাং এই জীবনের সব আনন্দ আহ্লাদ সব কিছু তার একারই। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম পরদিন সকালবেলা। আমাকে দেখেই রায়হান কিছুটা চমকালো। বলল, ভাই হঠাৎ বাসায় যে? আমি মৃদু হেসে বললাম, হঠাৎ এলে কোনো অসুবিধা আছে নাকি? রায়হান বলল, আরে না না, ভাইয়ের বাসায় ভাই আসবে, এতে আবার সুবিধা অসুবিধা কি? আমি বললাম, হ্যাঁ তাই তো। আচ্ছা রায়হান, বসি তাহলে নাকি? রায়হান বিষম খেলো। সে গলা ঝেড়ে পরিষ্কার করে বলল, অবশ্যই বসবেন, বসুন বসুন। আমি বসলাম। তারপর বললাম, জয়া কি 5 লাখ দিয়ে দিয়েছে তোমায়? রায়হান আমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো। তারপর অগোছালো কণ্ঠে বলল, মানে? আমি হাসলাম। হেসে বললাম, মানে করছো কেন রায়হান? অনেক তো লুকোচুরি খেলা খেললে, এবার না হয় সব নিজ থেকেই খুলে বলো। রায়হান রেগে মেগে একসার হয়ে বলল, এটা আমার বাসা, আমার বসত বাড়িতে এসে আপনি আমায় এভাবে অপদস্থ করার দুঃসাহস কোথায় পেলেন? আপনার ভাগ্য ভালো যে আমি এখনও আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলছি। আমি ভীষণ রকমের শান্ত শীতল মানুষ। এই শান্ত শীতল মানুষটি হঠাৎ রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। আমি বসা থেকে উঠে রায়হানের কাছে গিয়ে ওর গালে শক্ত করে একটা চর বসিয়ে দিলাম। তারপর বললাম, তোর সাথে জয়ের কোন ধরনের সম্পর্ক আছে বল আমায়। এখন বলবি, নয়তো সবগুলো দাঁত ফেলে দিব আর এক চরে। রায়হান তার গাল চেপে ধরে আছে। সে বিশ্বাসই করতে পারছে না আমি এরকম কিছু করতে পারি। রায়হান চুপ হয়ে রইল, কোনো কথাই বলছে না। আমি ওর কাছে গেলাম, একেবারে কাছে। তারপর ওর জামার কলার চেপে ধরে ওর চোখে আমার আগুন বরণ চোখ রেখে বললাম, বলবি না তুই? রায়হান এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আমার থেকে। তারপর রাগী গলায় বলল, নিজের বউকে সামলাতে পারেন না, আবার আসছেন অন্যকে শাসাতে, অক্ষম পুরুষ কোথাকার। আমি কিছু বলতে গিয়েও বলতে পারিনি, চুপ হয়ে গেলাম। রায়হান আবার কথা বলল, আপনার স্ত্রীর সঙ্গে আমার শুধুমাত্র টাকার সম্পর্ক, টাকা আর ক্ষমতার লেনদেন, আর কিছুর না। বস আপনার মেয়ের বার্থডে পার্টিতে গিয়েছিলেন যখন, তখনই আপনার স্ত্রীকে তার চোখে পড়ে, মনে ধরে। সরাসরি আপনার স্ত্রীর সঙ্গে তিনি কথা বলেননি। শত হোক, তার তো একটা ওজন আছে। বস জানতেন
আমি আপনার ঘরে রেগুলার যাওয়া আসা করি। এই হিসেবে তিনি আমায় মিডিয়াম হিসেবে ইউজ করার চেষ্টা করেন। তিনি আমায় একটা প্রপোজাল দেন, বলেন আমি যদি আপনার স্ত্রীর সঙ্গে তার কানেকশন করিয়ে দিতে পারি তবে এর বিনিময়ে তিনি আমায় প্রমোশনের ব্যবস্থা করিয়ে দিবেন। আমার প্রমোশনের দরকার, ক্ষমতার দরকার, এইসব কিছুর জন্য আমি যা তা করতে পারি। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমি আগে থেকে জানতাম আপনার স্ত্রীর চরিত্র আসলে কেমন। আপনি তার স্বামী, আপনার সামনে তার সম্পর্কে নোংরা নোংরা কথা বলা উচিত না, কিন্তু এত কিছুর পরও এসব গোপন করে রাখার কোনো প্রশ্নই আসে না। আর আপনার স্ত্রী বহু আগেই আমার সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিল। বলতো, রায়হান ভাই, আপনার তো অনেক টাকা পয়সা, খরচ করার জায়গা নাই, সব জমিয়ে রেখেছেন, আপনার বউ অনেক শান্তি সুখে থাকবে, রানীর মতো থাকবে। আমার হলো পোড়া কপাল, দেখেন না কি কষ্টে আছি, এটা কি কোনো মানুষের জীবন হলো? আমি মজা করে বলেছিলাম, পোড়া কপাল কেন, নতুন করে জীবন শুরু করেন। আমি নিজেও তো আমার জন্য রানী খুঁজছি। আপনার স্ত্রী হেসেছিল, বলেছিল মজা করছেন আপনি। আমি বলেছিলাম না, সিরিয়াসলি বলছি। এরপর থেকে আপনার স্ত্রীর চেষ্টা তদবির চলে আমার পিছনে, কিন্তু আমি সটকে থাকি, কারণ আমি জানতাম আপনার স্ত্রী ভয়াবহ রকমের একজন লোভী মানুষ। আমার ঘরে জমা হওয়া কিছু পয়সার লোভে যে আজ আমার হতে চাইবে, দুদিন পর আমার চেয়ে যার পয়সা বেশি এরকম কাউকে দেখবে, তখন আমার পিছনে লাথি বসিয়ে তার ঘরে গিয়ে উঠবে। এইখানে আমি, আমার বস এবং আপনার স্ত্রী, আমরা তিনজনই লোভী। আমি ক্ষমতার লোভী, সুতরাং ক্ষমতার জন্য মিডিয়াম হলাম। বস নারী লোভী, সে আপনার স্ত্রীকে কাছে টানলো। আর আপনার স্ত্রী অর্থের লোভী, সে অর্থের বিনিময়ে আপনাকে ঠকালো, বসকে সঙ্গ দিল। কথাগুলো বলে রায়হান শব্দ করে হাসলো। ওর হাসির দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, হাসতে থাকো, অল্প সময়ই আছে শুধু তোমার হাসার জন্য, সুতরাং এই অল্প সময় সবটুকু হাসি হেসে শেষ করে নাও, এরপর কখনোই আর হাসবার সুযোগ পাবে না। এরপর ওকে আমি বললাম, তবে তুমি জয়ের কাছে 5 লাখ চাইলে কেন? রায়হান হাসলো, হেসে বলল, আপনার স্ত্রী আপনাকে বোকারাম ডাকে। বোকারাম মানে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। এটা ডাকার কারণ আছে। আপনার স্ত্রী বলে আপনাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে সে পাশের ঘরে আপনার বসের মনোরঞ্জন করে, আপনি টেরও পান না। সুতরাং তার কথা তো ভুল না, আপনি তো বোকারামি। কিন্তু আমি এখন বলছি, আপনি বোকারামের চেয়েও বড় বোকারাম। আপনার স্ত্রী বসের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, আর এর সব কিছুই আমি জানি, আমার কাছে প্রুফড আছে। সুতরাং টাকা উপার্জনে এটা বিরাট পথ। বস কখনোই চাইতো না এই বিষয়ে বাইরে কেউ কিছু জানুক, কারণ বসের বড় বড় ছেলে মেয়ে আছে। এসব যদি তাদের কান পর্যন্ত পৌঁছে, তখন বসের কি হাল হবে? মুখ দেখাতে পারবে ছেলে মেয়েদের? আমি শুনেছি বসের মেজো ছেলে ভয়ঙ্কর রাগী লোক, বদমেজাজি, খুন করার হিস্টোরি আছে তার। নিজের গার্লফ্রেন্ড তার সঙ্গে বেইমানি করছিল, এর পরিণামে সে গার্লফ্রেন্ডকে খুন করে দিয়েছিল। সুতরাং বাপের কুকর্মের কথা শুনলে নিজের বাপকেও টুকরো করতে কি সে কখনো পিছপা হইব? এই ভয়ে বস সব গোপন রাখতে চাইল। আর আপনি যদি এসব জানেন তবে সরাসরি তো আর আপনি বসের চুলটাও ছিঁড়তে পারবেন না, তা বস ভালো রকম জানেন। কিন্তু ফ্যামিলি পর্যন্ত যদি পৌঁছে যান তবে কি অবস্থা হবে তার বলুন। সুযোগটা ভালো মতোই কাজে লাগিয়েছি আমি। সরাসরি তো আর তার কাছে আমি এসব নিয়ে ধ্যান দরবার করতে পারি না, আমার বস বলে কথা। তাই আপনার স্ত্রীকে অফারটা দিলাম, সেই তো আমার একমাত্র টোপ। রায়হান মৃদু হাসলো, আনন্দের হাসি, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবার হাসি। আমি বললাম, তো টাকা কি পেয়েছো? রায়হান এই কথার কোনো উত্তর দিল না। সে বলল, আপনি এখন আমার বাসা থেকে বের হয়ে যাবেন। অনেক কথাবার্তা হয়েছে, আপনার দৌড় সম্পর্কে আমি ভালো রকম জানি। আমার কাছে এসে ঘ্যানর ঘ্যানর করে কোনো ফল পাবেন না। ঘরে যান, নিজের স্ত্রীকে গিয়ে আগে ঠিক করুন। ঘর ঠিক, সব ঠিক। আমি মৃদু হাসলাম আর মনে মনে বললাম, ঘরের বউ, বস এবং তুই, সবাইকে এক এক করে ঠিক করব। তবে সবার আগে সিরিয়ালে তুই। তুই আজকেই ঠিক হয়ে যাবে, আজকের ভিতর।